Q&A টাইম। অনেক দিন থেকে তোমরা আমাকে অনেক রকম প্রশ্ন করে চলেছো, আমি কে, আমি এআই দিয়ে তৈরি কিনা, আমি আদৌ মানুষ কিনা, অনেক রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমি আমার কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি। কিন্তু যখন আমি কিউএনএ করব বলেছি আমার কমিউনিটি ট্যাবে, তোমাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে বলেছিলাম আমার দিকে এবং তোমরা দিয়েছো। আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা। আজকে ভেবে নাও তোমরা ইন্টারভিউয়ার, তোমরা অনেকে অনেক রকমের প্রশ্ন করেছো। চলো এক এক করে উত্তর দেওয়া যাক। ত্রিশিতা 1 2 3 4 আমাকে প্রশ্ন করেছেন, তোমার ভিডিওগুলো আমাকে অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে, নিজেকে নিজের মতো করে ভালোবাসতে শিখিয়েছে। লাভ ফ্রম কোচবিহার। আমিও একজন ইউটিউবার, ইউ ক্যান চেক। তুমি মাত্র কয়েক মাসের মধ্যে ইউটিউবে এত গ্রোথ কিভাবে করলে, একটু টিপস দিও। আর তোমার বাড়ি কোথায়, কি নিয়ে পড়াশোনা করছো, পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র, আর কোচবিহার অনেকগুলো প্রশ্ন। আর কোচবিহার এলে যোগাযোগ করো। ধন্যবাদ ত্রিশিতা। আমি ভিডিওগুলো বানাই, একনলেজ তোমরাই করো অবশ্যই। এই চ্যানেলটা আমি সত্যি শুরু করেছি ফেব্রুয়ারি মাসে, কনসিস্টেন্টলি পোস্ট করা। আমি নিজেও বুঝতে পারিনি এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করবে। কোনো ট্রেন্ডিং টপিকে আমি শুরুতে কথাও বলিনি। আমি তোমাদের আগেও একটা শর্ট ভিডিওতে বলেছি যে এইরকম ভিডিও কিন্তু আমি প্রথম বানাচ্ছি না। হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই এরকম ভিডিও বানায়, কিন্তু বাংলা কমিউনিটিতে আমি খুব একটা আমার চোখে পড়ছিল না এরকম ভিডিও বানায়। এবং আমি চাই স্পেশালি টিনেজাররা যারা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন আমরা অ্যাডাল্টরা টিনেজার লাইফে যেটা ফেস করেছি, যেরকম ছোট ছোট কথা অ্যাবিউজ করা হতো, শেম করা হতো আমাদের, আমরা যতটা আনকমফোর্টেবল এবং যতটা ইনসিকিউরিটি নিয়ে বড় হয়েছি, পরের জেনারেশন যেন অতটা ইনসিকিউরিটি নিয়ে বড় না হয়। আমি শুধু এটুকুই করতে চেয়েছিলাম বাংলা ভাষায়, কারণ এটা আমার মাতৃভাষা, আর কিছুই নয়। বিশ্বাস করো, কোনো স্ট্র্যাটেজি আমি ফলো করিনি। আমি শুধুমাত্র গ্রো করেছি তোমাদের ভালোবাসায়। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নয়, কোনো মানুষকে টানাটানি নয়। আমি শুধু মেয়েদের কনফিডেন্ট বানাতে চাই, যেরকম আমি ধীরে ধীরে কনফিডেন্ট হয়েছি। আমার মনে হয় আমাদের সবার আমাদের নিজের ভালোটা সবার আগে বোঝা উচিত। পাহাড় ভালো লাগে না সমুদ্র, আমার এই মুহূর্তে সমুদ্র বেশি ভালো লাগে। তোমার বাড়ি কোথায়, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমি কলকাতায় বড় হয়েছি, তবে আমার পৈতৃক বাড়ি হাওড়ায় এবং বাবা চাকরি সূত্রে কলকাতায় আসেন এবং সেখানেই আমার বড় হয়ে ওঠা। তবে এখানে আমি জন্মেছি, এখানেই আমার বড় হয়ে ওঠা, এখানেই আমার থাকা। কিন্তু পুজোর সময় আমি আমার পৈতৃক বাড়ি যাই, একটা প্রত্যন্ত গ্রামে, এখনো যেখানে ঠিকভাবে 4 চাকা ঘোরে না, এখনো ভ্যান আছে, এখনো ফুড ডেলিভারি হয় না, কিছুই হয় না, এখনো অনেকটা গ্রো করা বাকি। জায়গাটাতে শান্তি আছে অনেক, শহরের থেকে একদমই আলাদা। আমি ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি এবং অনেক প্রশ্ন আছে আমার এডুকেশন নিয়ে, তার উত্তর আমি এখানেই প্রথমে দিয়ে দিলাম। আমি বিটেক করেছি, আর কোচবিহার গেলে অবশ্যই যোগাযোগ করব। থ্যাংক ইউ। পরের প্রশ্ন করেছেন নাফিসা আয়মান। যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। দিদি, কি করে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করব, কিভাবে না বলতে শিখবো, আর কি করে নিজের আত্মবিশ্বাস তৈরি করব, আর হলো যে কি করে কেউ নেগেটিভ কোনো কথা বললে সেটাকে হ্যান্ডেল করব। না বলাটা আমাদের জন্য খুব কঠিন, কেন জানো? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যদি আমরা না বলি তাহলে আমরা অন্যের চোখে খারাপ হয়ে যাব। এবার তোমাকে সেটা বুঝতে হবে যে অন্যের চোখে খারাপ তোমার অস্তিত্বকে মিথ্যা প্রমাণ করে না। তুমি যে মানুষটা আগে ছিলে, তুমি সেই মানুষটা এখনো থাকবে যদি তুমি মুখের উপর না বলো। তোমার যদি মনে হয় আমি যদি হ্যাঁ বলি তার কনসিকুয়েন্সেস যেটা হবে সেটা আমি নিতে পারবো না, হয়তো প্রথমেই না বলতে পারবে না, তখন হয়তো বলবে যে দেখ এটাতে তো আমার একটু অসুবিধা হবে, একটু যদি এটা পারিস তাহলে তুই এটা নিজে করে দেখ। বা যদি না বলতে পারো, প্রথম প্রথম একটু মিথ্যা বলো যে আমার একটু কাজ আছে রে, হবে না। এরকম করতে করতে 2-3 মাস পর দেখবে যে তুমি আপনা আপনি না বলে দিচ্ছ খুবই ন্যাচারালি, যেটা তোমার মনে হচ্ছে যে তুমি করতে কমফোর্টেবল না। কি করে আত্মবিশ্বাস তৈরি করবে, এর উপর আমি 3টে ভিডিও বানিয়েছি। 3টে ভিডিওই পরপর দেখো। আমার কথাগুলো তোমার মনকে যদি ছুঁয়ে যায় এবং তোমার মাথায় যদি ওই কথাগুলো চলে, দেখবে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে। কেউ কোনো নেগেটিভ কথা বললে সেটা তার ওপিনিয়ন, সেটা তোমার সত্যি হয়ে যায় না। উদাহরণস্বরূপ, যখন তুমি না বলা শুরু করবে তখন যে মানুষটা তোমাকে হয়তো সামনে থেকে ভালো কথা বলতো, তারাই তোমার সামনে এবং পিছনে নিন্দা করতে থাকবে। এবার সেটা তোমাকে নিতে হবে। মানুষ মানে ইমপারফেকশন, কোনো মানুষ পারফেক্ট না। প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন আলাদা হবে তোমার প্রতি এবং সেটা ভিন্নও হবে, কিন্তু সেটা তোমার সত্যি নয়। এই একটা লাইন মনে রাখলে তোমার জীবনটা সহজ হবে। তারপরের প্রশ্ন করেছেন শোভনা মান। প্লিজ এক্সপ্লেইন দ্য রিমোট জব ইন ডিটেলস। এটার জন্য একটা 20 মিনিট ভিডিও বানাতে হবে আমাকে, ঠিক আছে? রিমোট জব আজকালকার দিনে পাওয়া খুবই কঠিন, যেহেতু রিমোট জব এখন অনেকেই করছে, জায়গাটা খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। তাই জন্য রিমোট জব খোঁজা এবং রিমোট জব পাওয়া দুটো কিন্তু খুবই কঠিন। কিন্তু রিমোট জবের জন্য অনেক ওয়েবসাইটস আছে, তোমরা চ্যাট জিপিটিতে বা গুগল করে দেখতে পারো। আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কোনো স্পেসিফিক ভিডিও চাও কিনা রিমোট জবের উপর। আমি একটা রিমোট জবের জন্য ভিডিও বানিয়ে দেবো। অনেক ওয়েবসাইট এক এক করে লিখে রেখেছিলাম আমি 2025-এর শুরুতেই, কারণ আমি নিজেই রিমোট জবের মধ্যে আছি। হয়তো আমি কিছুটা হলেও তোমাদের এই রিমোট জবের ব্যাপারটা বোঝাতে পারবো, কিন্তু এর জন্য একটা সেপারেট ভিডিও লাগবে। এই ভিডিওতে 20 মিনিট ধরে যদি আমি এক্সপ্লেন করি সবাই স্কিপ করে চলে যাবে। দিদি, আমি সায়নী, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার, আমি তোমার একটাও ভিডিও মিস করি না। থ্যাংক ইউ সো মাচ। তুমি আরো অনেক এগিয়ে যাও। ওয়ান্স এগেন আই অ্যাপ্রিসিয়েট ইট, থ্যাংক ইউ। অলওয়েজ তোমার পাশে আছি। জানি না আমার কোয়েশ্চেনটা নেবে কিনা, অবশ্যই নেব। আমি কয়েকটা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স করছি। বিরিয়ানি অর ফ্রাইড রাইস? বিরিয়ানি। মোমো অর ম্যাগি?
মোমো, তবে চিকেন মোমো, ভেজ মোমো নয়। টি অর কফি? কফি অলওয়েজ। ডোরেমন অর শিনচ্যান? ওরে বাবারে, এটা তো খুব কঠিন। আই লাইক বিং টার্কি, সো শিনচ্যান। সি অর মাউন্টেন্স? সি। লুডো অর চেস? লুডো। নাইট আউল অর আর্লি বার্ড? কোনো কথাই হবে না, নাইট আউল। 4টে অব্দি জেগে থেকে আমি 5টার সময় এয়ারপোর্টে যাই, কারণ আমি জানি কোনোদিন আমি যদি ঘুমিয়ে পড়ি আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় 4টে ওঠা। আমি কোনোদিনই একজন মর্নিং পার্সন ছিলাম না। মা মেরে মেরে ওঠাতো সকালবেলা স্কুলে যাওয়ার জন্য, সেটা আলাদা ব্যাপার। বাধ্য হয়ে ক্লাস 4 অব্দি আমি সকাল 6টায় বেরোতাম স্কুলের জন্য। আমি কোনোদিন ভুলবো না সেসব দিন। উফ, আমার প্রাইমারি স্কুল লাইফ আমি কোনোদিন ফেরত চাইবো না। লটস অফ লাভ। লাভ ইউ। নেক্সট প্রশ্ন করেছেন অস্মিতা। দিদি তুমি খুব ভালো কথা বলো, তোমার কথাগুলো মনে অনেক সাহস দেয়। কি করে স্টাটারিং বা স্ট্যামারিং থেকে মুক্তি পাওয়া যায় তার কয়েকটা টিপস দিতে পারবে প্লিজ? হাওড়া থেকে দেখছি। আমার একটা বন্ধু ছিল, তার অদ্ভুতভাবে একটা স্ট্যামারিং প্রবলেম ছিল। যখন সে বন্ধুদের সাথে কথা বলতো তখন তার এই স্ট্যামারিং প্রবলেমটা কিন্তু তাকে খুব একটা বাধা দিত না, কিন্তু যখনই তাকে কোনো প্রেজেন্টেশন দিতে হতো বা তাকে জিডির মধ্যে রাখা হতো, গ্রুপ ডিসকাশনের মধ্যে রাখা হতো, তখন সে কিন্তু স্ট্যামার করতো। আই থিঙ্ক ইটস বিকজ অফ ল্যাক অফ কনফিডেন্স। এবার এই ল্যাক অফ কনফিডেন্স কিভাবে কাটাবে? আয়নার সামনে কথা বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে। অনেকেই ভাববে যে তুমি পাগল, কিছু যায় আসে না তাতে। আমার মনে হয় অনেকেই এই স্ট্যামারিং প্রবলেমটায় ভোগে কারণ সে আগে ভাবে না, দেখো এটা ওভারনাইট হবে না, এটা সম্ভব নয়। তুমি কি সবসময় স্ট্যামারিং প্রবলেমটায় ভোগো নাকি শুধুমাত্র প্রেজেন্টেশন দেওয়ার সময় লোকের সামনে কথা বলতে তোমার অসুবিধা হয়? কোনটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তোমার যদি 24 ঘন্টা স্ট্যামারিং প্রবলেম থাকে, আগে মাথায় ভেবে নাও যে আমি এই বাক্যটা বলবো, তারপরে বলো। আমি দেখেছি আমার এক কাকিমাও আমার এক ভাইকে এই রিডিং পড়ানোটা করাতেন। স্ট্যামারিং খুবই কমন প্রবলেম, অনেকেরই থাকে, ওরও ছিল। ধীরে ধীরে কিন্তু এটা অনেকটা কমেছিল, এখন কিন্তু ওর একটুও স্টাটারিং প্রবলেম হয় না। প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড ধীরে ধীরে পড়তে হবে, কথাগুলো যেন তোমার কানে যায়। মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়তে হবে। পরের প্রশ্ন শ্রাবণী পাঞ্জা করেছেন। ও, এটা কোনো প্রশ্ন নয়। কোনো প্রশ্ন নেই। আমরা জানি তুমি সঠিক সময়ে নিজেই নিজেকে আমাদের সামনে একটু একটু করে মেলে ধরবে। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাদের সব সময় মোটিভেটেড রাখো। তোমার প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ডে একটা পজিটিভিটি আছে যা আমাদের সবাইকে রোজ একটু হলেও প্রগ্রেসের দিকে নিয়ে যাচ্ছে। লাভ ইউ আ টান, এটা বড় অ্যাপ্রিসিয়েশন। লাভ ইউ আ লট সিস্টার। দেখো, প্রথমত আমি একজন মানুষ, তার উপর আমি একটা মেয়ে, তার উপর আমি কলকাতায় জন্মেছি, তাই জন্য আমি দুর্ভাগ্য নিয়েই জন্মেছি। এটা কোনো আলাদা বিষয় নয়। তোমরা হয়তো কিছুদিন পর ভাববে যে একজনের জীবনে এত কিছু কি করে ঘটতে পারে। ঘটতে পারে, যখন তুমি এতটা দুর্ভাগ্য নিয়ে জন্মাবে তখন ঘটবে। তাই জন্য আমার জীবনে এমন কিছু বাকি নেই যেটা ঘটেনি, অনেক কিছু ঘটেছে। তাই জন্য যখন আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই তখন আমি আগে মনে করি যে আমার সাথে এই ঘটনাটা কখন ঘটেছিল। কখনো কখনো দেখি সত্যি হ্যাঁ ঘটেনি, কিন্তু বেশিরভাগ সময়ই আমি দেখি যে হ্যাঁ ঘটেছিল। তাই জন্য আমি আমার নিজের ঘটনাটাও সেই রিলেটেবল টপিকটার সাথেই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা বেশিরভাগভাবে কানেক্ট করতে পারো। এবং প্রত্যেকটা ভিডিওর নিচে তোমরা দেখবে যে প্রচুর মেয়ে কমেন্ট করে যে আমার সাথেও এটা ঘটেছে। প্রথমত মেয়ে হয়ে জন্মেছি, তার উপরে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছি, সমাজকে বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করছি, সোশ্যাল নর্মস গুলো ভাঙার চেষ্টা করছি প্রত্যেকদিন আমরা। তাই জন্য আমাদের জীবনে এটা খুবই নর্মাল যে আমরা প্রত্যেকদিন নতুন নতুন নাটকের সম্মুখীন হচ্ছি। তারপরের কমেন্ট করেছেন মহুয়া বিশ্বাস। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার লিটল বেবি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু ভিডিও বানাচ্ছি, সামনাসামনি দেখেনও নি, তাও আপনারা আমার জন্য ভাবছেন এবং আমার ওয়েল উইশার হয়ে কমেন্ট করছেন। এর থেকে ভালো আর কি হতে পারে? এটাই আমার উপহার। প্রশ্নটা করেছেন বর্ষা দে। তোমার বাবা মাকে একদিন ভিডিওতে আনবে। আমার প্যারেন্টসকে বেসিক্যালি ভিডিওতে আনতে বলেছেন এবং সেটা কোনোদিন হবে না। তার কারণ হচ্ছে আমি খুব একটা মানুষজনকে আমার ভিডিওতে আনতে ভালোবাসি না। আমি যখন পাবলিক প্ল্যাটফর্মে এসেছিলাম আমার একটাই মোটিভ ছিল যে আমি আমার বেসিসে কন্টেন্ট বানাবো। এবং তোমরা যদি আমার ভিডিও নিচে যাও তোমরা দেখবে কি হারে ছেলেরা আমার ভিডিওতে গালাগালি দেয়, বিনা কারণে আমার বাবা মাকে টেনে আনে, বংশ পরিচয় যা পারে বলতে থাকে। আমি চাই না এই ছেলেগুলো তাদেরকে উল্টোপাল্টা কথা বলুক বা তাদেরকে অ্যাটাক করুক, কারণ তাদের কোনো হাত নেই। এটা একমাত্র আমার ডিসিশন ছিল ইউটিউবে আসা, ইনস্টাগ্রামে আসা, বেসিক্যালি পাবলিক প্ল্যাটফর্মে কথা বলা। আমার মনে হয় না যে আমার বাড়ির লোক একটা হেট কমেন্টও ডিজার্ভ করে। আমি প্রত্যেকটা ভিডিও যখন আমি আমার বন্ধুদের সাথেও বানিয়েছি না, আমি তাদের পার্সোনালি প্রত্যেকটা ভিডিওর জন্য কনসেন্ট নিয়েছি বিফোর রেকর্ডিং, যে আমি করবো এটা ইউটিউবে আপলোড করবো, ঠিক আছে তো? আমি ইনস্টাগ্রামে এই রিলটা বানাবো, ঠিক আছে তো? আমি বারবার জিজ্ঞেস করেছি। ইনফ্যাক্ট আমার যদি বন্ধুদের বিয়ের ভ্লগও তুমি দেখে থাকো, যারা আমার ভিডিও ফ্রেমেও এসছেন, আমি তাদের ব্লার এই কারণে করিনি, কারণ আমি তাদের আগে জিজ্ঞেস করেছিলাম, কাকিমা তুমি আমার ভিডিওতে আসছো, ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? তারা বলেছেন যে হ্যাঁ ঠিক আছে। তারপরেই আমি তাদের ভিডিওতে রেখেছি। আমি কনসেন্ট জিনিসটা খুবই সিরিয়াসলি নিই। তারপরের প্রশ্ন করেছেন সুচন্দ্রা অধিকারী। দিদি তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর এখন কি করছো? আই এম ফ্রম ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড। কারেন্টলি আই এম ওয়ার্কিং রিমোটলি। আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার প্রফেশনাল। তারপরের প্রশ্ন করেছেন দেবাদ্রিতা সেন। তোমার ভিডিওগুলো খুব পজিটিভ ভাইব দেয়, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তুমি অ্যাকচুয়ালি কি জব করো আর পড়াশোনা করেছো?
একই প্রশ্ন। তারপরের প্রশ্ন করেছেন মহুয়া হালদার, বাই প্রফেশন তুমি কি করো, আর কলকাতায় বাড়ি তোমার, আর কলকাতায় বাড়ি তোমার, আর কলকাতায় বাড়ি তোমার। আচ্ছা, এই সুরটা হবে হয়তো। হ্যাঁ, কলকাতায় বাড়ি আমার। তারপরের প্রশ্ন করেছেন মৃন্ময়ী, তোমার ভিডিও খুবই ভালো লাগে এবং প্রচুর রিলেটেবল ভিডিওগুলো, এবং তোমার ভিডিও দেখে নিজেকে চেঞ্জ করার ইচ্ছে ও অনুপ্রেরণা পেয়েছি, বাট মনে হয় আমি কোনো একটা লুপে আটকে আছি। ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জ মাই সেলফ, অ্যান্ড আই লাভ ইউর কমিউনিকেশন স্কিল, স্পেশালি দ্য ওয়ে ইউ কমিউনিকেট অ্যান্ড প্রেজেন্ট ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ। প্রথমত 30 মিনিট হলেও এক্সারসাইজ করো। এক্সারসাইজ করলে মেন্টাল পিস আসে। এটা তুমি বুঝবে না যতক্ষণ না তুমি শুরু করছো। প্রত্যেকদিন সকালে কিছু করার আগে 20 মিনিট হলেও একটু স্ট্রেচিং, ইউটিউব ভিডিওগুলো দেখে একটু ওয়ার্কআউট করো বাড়িতে। জিমে যদি যাওয়ার সময় না থাকে, জিমে যেতে হবে না। আমার যখন মাথাটা ঠান্ডা থাকবে তখন তুমি ধীরে ধীরে ঠিক করে নিতে পারবে যে আমি পরের স্টেপটা কি নেব। ম্যানিফেস্টেশন, জার্নালিং, ডু ওয়ার্ক। আমি প্রথমে ভাবতাম যেগুলো বেকার, এগুলো সময় নষ্ট, এগুলো হয় না। কিন্তু যখন তুমি চোখের সামনে দেখবে না যে এইটা লেখা আছে, তোমার আপনা আপনি মনে হবে যে হ্যাঁ, এটা আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে। ডুম স্ক্রোলিং করলে হবে না। এই লেখাটা কিন্তু তোমাকে অনেকটা সাহায্য করবে তোমার প্রত্যেক দিনের রুটিনে। ফার্স্ট এক্সারসাইজ, 2 নম্বর জার্নালিং, এবং তার সাথে ম্যানিফেস্ট করো। দেখবে তুমি যেটা চাও সেটা হয়তো আজকে আসবে না, 3 মাস পরে আসবে না, 6 মাস পরে আসবে না, বাট 2 বছর পরে আসবে। তারপরের প্রশ্ন করেছেন ডগস অ্যান্ড পিপলস, আমার মনে হয় তুমি আমার আপন কেউ। তোমার প্রত্যেকটা কথায় নিজেকে খুঁজে পাই, খুব সাহস অনুভব করি। আমার প্রশ্ন হলো, মেয়েদের জন্য যে কিছু করা এত আন্তরিকতার সাথে এবং চ্যানেল খোলা, এটা তুমি কখন থেকে রিয়েলাইজেশন করলে? আমার নাম অনামিকা, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি। প্রথমত ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে আমি দেখি আপনারা অনেকেই ভিডিও দেখেন মেয়েদের জন্য যে কিছু করা। আসলে আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, আজ প্রায় 9 করে 5 বছর হয়ে গেল। আমার এক ম্যামের সাহায্যে যুক্ত হতে পেরেছি। আমি বলেছিলাম যে ম্যাম, আমি হয়তো এতটা পয়সাও ইনকাম করি না যে আমি এনজিওতে প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করতে পারবো। তিনি আমাকে অনুপ্রেরণা প্রথমে দিয়েছিলেন যে তুমি পারবে, করে দেখো। এনজিওতে যুক্ত হওয়ার পর আমি দেখি যে কিভাবে মেয়েদের ম্যানিপুলেট করা হয় বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যাপারে। বাবা, মা, ভাই সবাই মিলে একটা মেয়েকে ম্যানিপুলেট করে ছোটবেলা থেকে। সেখান থেকে আমি ভাবলাম যেটা কি হচ্ছে, কিভাবে সম্ভব। সেখান থেকে আমি রিলেটেবল টপিক খুঁজে খুঁজে ভিডিও বানানো শুরু করি, এবং তারপরে তো আপনারা সবাই আমাকে এভাবে ভালোবাসা দেবেন আমি বুঝতেই পারিনি, এবং আপনারা সবাই সাপোর্ট করছেন। তার থেকেও বড় কথা, আমি যখন একটা ভিডিও পোস্ট করছি তার নিচে যে আপনারা কমেন্ট করছেন আপনাদের নিজেদের অভিজ্ঞতাগুলো, সেগুলো পড়লে না আমার মাঝে মাঝে এত মন খারাপ হয়। শুধু এপারে দাঁড়িয়ে যে আমরা সাফার করছি এরকম নয়, প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো কারণে সাফার করে চলেছে। তাই জন্যই আমি প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছি, এছাড়া আমার কোনো কারণ নেই। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল, পরের জেনারেশনের মেয়েরা আর যাই হোক না কেন ম্যানিপুলেট যেন না হয়। নেক্সট প্রশ্ন করেছেন সুমনা বেরা, দিদি আই সি ইয়োর কন্টেন্ট ইন ডেইলি বেসিস, আই এম নাও 19 ইয়ার্স ওল্ড। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি নিজেকে কনফিডেন্ট নই, আমি নিজে কনফিডেন্ট নই। কোথাও বেরোলে আমার মনে হয় সবই আমার থেকে, আচ্ছা সবাই আমার থেকে অনেক বেশি স্মার্ট লুকিং, অ্যাট্রাকটিভ, স্টাইলিশ এটসেট্রা। কোনো ফটো পোস্ট করার হলে আমি সেটা বারবার দেখি, তারপর পোস্ট করার পর আমার মনে হয় ভালো লাগছে না, তো আমি ডিলিট করে দিই। মনে হয় লোকে কি ভাববে, আমার লুকসের বেসিসে জাজ করবে। আমি জানি লোকের কথা অ্যাভয়েড করে নিজের মন যা চায় তাই করা দরকার, কিন্তু আমি খুবই ভয় পাই সব বিষয়। জানি না ও আমার ব্যাপারে কি ভাববে। দিদি, আমি তোমার পার্সোনালিটি যতটা ভিডিওতে দেখতে পাই সেটা আমার আইডিয়াল লাগে, তাই আমার এটাই জানার যে তুমি কিভাবে এতটা চিল থাকো নিজের সব প্রবলেমকে সারিয়ে রেখে। প্লিজ রিপ্লাই, আই থিঙ্ক ইট উড বি হেল্পফুল। দেখো সুমনা, তুমি যেহেতু তোমার বয়স বলেছো, তুমি আমার থেকে ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। 17, 18, 19, 20 এই বয়সটা মানুষ তোমার থেকে অত্যন্ত বেশি এক্সপেকটেশন রাখে এবং ভাববে যে তুমি সবকিছু করে উঠতে পারবে, তোমাকেই সবকিছু করতে হবে। আমি সবসময় তোমাদের এটাই বলি, অন্যের কথা শোনো না। বাবা মা তোমার ভালো চান, অবশ্যই ভালো চান, কিন্তু তারাও কিন্তু মানুষ, তারাও তোমার জন্য ভালো ডিসিশনই নেবেন, কিন্তু সেটাতে তোমার ভালো হবে কিনা সেটা কিন্তু তারা জানেন না। তাই জন্য জীবনে যে ডিসিশনটাই নাও সেটা একটু ভেবে নাও। আর এই আন্ডার কনফিডেন্ট যে ব্যাপারটা, এটা প্রত্যেকটা টিনেজারের মধ্যে থাকে, স্পেশালি টিল ইউ আর 21, 22। ধীরে ধীরে তারপরে এত সাফার করবে না, মনে হবে যে ধুর আর কিছু যায় আসে না। তুমি দেখছো আমাকে যে আমি এতটা কনফিডেন্ট, তার মানে এই নয় যে আমার ডাউনফল হয় না। আমি কাঁদি না, অবশ্যই আমি কাঁদি, আমারও মন খারাপ হয়, আমারও পিরিয়ডস এর আগে হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমার বিনা কারণে কান্না পায়। এই জিনিসগুলো সবার হয়, সবার মধ্যে একটু না একটু হলেও ইনসিকিউরিটি আছে। ইনসিকিউরিটি গুলো সময়ের সাথে সাথে ছেড়ে ফেলতে হবে। তোমার ফটোর নিচে কে কমেন্ট করলো, কি কমেন্ট করলো, তোমার কিছু যায় আসা উচিত না। এটা অন্য একটা মানুষের ওপিনিয়ন, অন্য মানুষের ওপিনিয়ন তোমার সত্যতা হতে পারে না। তুমি নিজেকে নিজে আয়নায় দেখো এবং দেখে বলো, আই এম বিউটিফুল দ্য ওয়ে
আই অ্যাম, আমি যেরকম আমি সেরকমই সুন্দর। আর মনে হবে না যে সবকিছু টক্সিক। যখন তুমি নিজেকে ভালোবাসবে না, তুমি অন্য কারোর ভালোও দেখতে পারবে না। এটা খুবই অটোমেটিক একটা রেসপন্স। নিজেকে ভালোবাসলে দেখবে অন্যের যখন ভালো হচ্ছে তখনও ভালো লাগবে, এবং সেখান থেকে তুমি ইন্সপিরেশন পাবে যে আরে ওর হলো, আমিও ভালো করব। যে কটা ফটো ডিলিট করেছো সব কটা পোস্ট করো। কে কি বললো, কে কি করলো, তোমার কিচ্ছু যায় আসে না। 19 বছর বয়সে এটা ভাবা খুব কঠিন হয়ে দাঁড়ায়, আমি জানি। সময়ের সাথে সাথে দেখবে এটা ফেড হয়ে যাচ্ছে। তারপরের প্রশ্ন আমি নিচ্ছি ফ্রম আপগ্রেডিং প্রকৃতি। দিদি, আমি একজন স্টুডেন্ট, ফোন অ্যাডিকশন নিয়ে বলো কিছু। আমি শুধু ইউটিউবে অ্যাডিক্টেড, আর কোনো সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ নই। সত্যি বলতে সবই জানি যে এটা খারাপ, কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায় সেটাও জানি, কিন্তু তবু ইমপ্লিমেন্ট করতে পারছি না। চেষ্টা করছি, কিন্তু সেই আবার পড়তে বসলেই মনে হয় ভালো লাগছে না, তখনই ফোনটা হাতে নিই। সেই জন্য কিছুটা অ্যাডিকশন কাটাবার জন্য পড়াশোনা রিলেটেড একটা চ্যানেল খুলেছি। এই অ্যাকাউন্টটাই আমার চ্যানেল। কিভাবে পড়াশোনাতে ফোকাস করব সেই নিয়ে কিছু বলো। আর হ্যাঁ, যেহেতু চ্যানেল খুলেই ফেলেছি, আমি ভাবছি এটাকে গ্রো করব। আমার এই স্টাডি রিলেটেড চ্যানেলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটা নিয়ে কিছু টিপস দিলে ভালো হতো। লাভ ইউ দিদি। ফার্স্ট অফ অল লাভ ইউ টু সিস্টার। ফোন অ্যাডিকশন কমানো খুব কঠিন। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন কিপ্যাড ফোন আমি প্রথম আমার হাতে পাই। আমি একটা গল্প শোনাই। আমি বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম না, বাট মিড রেঞ্জের স্টুডেন্ট আমি ছিলাম। অঙ্ক আমার মারাত্মক ভালো লাগতো। প্রথম যখন আমি ফোনটা পাই, মারাত্মক অ্যাডিকশন। ইউটিউব তখন এত বেশি ছিল না, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ওরে বাপরে বাপ, মারাত্মক ভাবে আমি ইউজ করতাম। আমার গায়ে ধাক্কাটা কখন লাগলো জানো? যখন 10-এর টেস্ট রেজাল্ট বেরোলো। আমার টোটাল কত এসেছিল জানো? 700-তে 474। এত খারাপ রেজাল্ট আমি আমার জীবনে করিনি। আমি আমার সময়ের কথা বলছি, লিটারালি 10-11 বছরের আগের কথা বলছি। এবং আমি সব থেকে কম নাম্বার পেয়েছিলাম অঙ্কতে। নাও থিঙ্ক অ্যাবাউট মাই সিচুয়েশন। বাড়িতে তো অস্বাভাবিক ঝামেলা, বাবা রেগে আছেন, মা তো পারলে মেরেই ফেলে, এরকম ব্যাপার আর কি। 90s কিড, মার খাওয়া কপালে আছে বস। কিছু খারাপ হলেই মা আমার ফোন নিয়ে নেন। ঝগড়া বা কোনো রকম কথা কাটাকাটি করিনি। আমি তখন ফাইনালি ভালোভাবে পড়াশোনা শুরু করি। 3 মাস বাকিতে যতটা রিকভার করতে পারার, তারপরে আমার অনেক 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 বেটার রেজাল্ট হয়। এবার আজকালকার দিনে কি বলতো, ফোনটায় অনেকটাই মানুষ পড়াশোনা করে, যদিও আমি জানি না কি পড়াশোনা করে। পড়াশোনার মান অনেক কমে গেছে। আমি জানি না তুমি কোন ক্লাসে পড়ো। ক্লাস 9-11 এসব ভুলে যাও, যত পারো ফোন ইউজ করো। অ্যাডিকশন খুব একটা তাড়াতাড়ি কমবে না, কিন্তু ক্লাস 10 বা 12-এ যদি থাকো, যদি পারো মায়ের হাতে লাস্ট 3 মাস বা 6 মাস আগে ফোনটা দিয়ে দাও। আমি জানি না কেন লোকজন বলে যে 10 আর 12-এর মার্কশিট কোনো কাজে লাগে না। জীবনে কনফিডেন্স কিন্তু খুব দরকার। এই কনফিডেন্সটা 10 আর 12-এর মার্কশিটই তোমাকে দিতে পারে। এই কনফিডেন্স থেকেই তুমি আরো যে হায়ার স্টাডি করবে না, সেটার চান্সটা তুমি নিতে পারো। এবং ভগবান করুক তোমার যদি ভালো রেজাল্ট হয়, তুমি বাইরেও চলে যেতে পারো অনেকটা ভালো স্কলারশিপ পেয়ে। তাই জন্য এটাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড কোনোভাবেই করো না। 10 আর 12 ভেরি ইম্পর্টেন্ট থ্রু আউট ইউর লাইফ। যদি তুমি কোনো পরীক্ষার প্রিপারেশন নাও এবং 30 বছর বয়সেও কোনো ফর্ম ফিল আপ করো, 10 আর 12-এর মার্কশিট লাগবে। তাই এটাকে টেকেন ফর গ্রান্টেড নিও না। আর আমি দেখছি তুমি স্টাডি চ্যানেলও খুলেছো। স্টাডি চ্যানেলে ওই যে টাইম ল্যাপস দিয়ে যে ভিডিওগুলো বানায় না মেয়েরা, এতে কি হবে, তোমার রেকর্ডিংও হবে, এর সাথে সাথে তুমি যে পড়াশোনা করছো সেটাতেও কনসেন্ট্রেশন থাকবে। তোমার মাথায় আসবে যে আরে আমাকে এই ভিডিওটা করতে হবে, তাই জন্য তুমি জোর করে হলেও পড়াশোনা করবে। টাইম ল্যাপসের ভিডিওগুলো তোমরা দেখো। স্টাডি উইথ মি টাইপ করো ইউটিউবে। আই থিঙ্ক স্টাডি উইথ মি ইজ ডুইং অ্যামেজিং অন ইউটিউব। সহেলি দাস বলেছেন, তোমার সাথে আমার থিঙ্কিং এত কি করে মিলে যায় আমি জানি না দিদি। অনেক ভালোবাসা নিও, ভালো থেকো, দেখা হবে কখনো। অবশ্যই দেখা হবে। তোমরা হয়তো আমার 200টা ভিডিও দেখার পরে বলবে যে আমি ভাট বকছি, কিন্তু আমি ভাট বকছি না। এই যে যে জিনিসগুলো আমি এলাবোরেট করি, এরকম প্রচুর মেয়ে আছে যারা সেম জিনিসের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যাচ্ছে। তাই জন্যই আমি এই চ্যানেলে রিলেটেবল ভিডিও বানাচ্ছি, যাতে অন্য মেয়েটাও দেখে একটু কমফর্ট পায়। আরে ভাই, শুধু আমিই সাফার করছি না, অনেকে সাফার করছে। হয়তো 2 বছর পর আমাকে আর তোমরা দেখতে চাইবে না, তখন বলবে যে ধুর বাবা, এই একই জিনিস দেখবো না। কিন্তু শুধু জেনে রেখো, 2 বছর পর আমি যদি একই ভিডিও বানাই, আমি ওই এক্সপিরিয়েন্স দিয়েই ভিডিও বানাবো। সেই এক্সপিরিয়েন্স গুলো আমাকে শেয়ার করতেই হবে তোমাদের সাথে, যাতে তোমরা ফিল করো যে আমি একা নই, অনেকের সাথে এই ঘটনাগুলো ঘটছে। কমেন্ট সেকশনটা যেন সবার জন্য কমফর্টিং হয়, আর কিছুই না। তার পরের প্রশ্ন করেছেন জেন্টল সোল 2.0। তুমি এত ম্যাচিওর কি করে হলে? তুমি কি নিয়ে স্টাডি করেছো? তোমার প্যাশন কি? তোমার ড্রিম ডেস্টিনেশন কোথায়? তোমার কি কোনো বিএফ আছে? আমার হোয়াট ইজ ইউর মান্থলি স্যালারি? আমি তোমাদের বারবার বলেছি, দিজ আর বিলো দ্য বেল্ট কোয়েশ্চেন। স্পেসিফিক লাস্ট প্রশ্নটা, হোয়াট ইজ ইউর মান্থলি স্যালারি, এটা তোমার বাবা মাকেও জিজ্ঞেস করা উচিত না। তোমরা যদি বাবা মাকে বলতে চাও তোমার নিজের স্যালারি, সেটা তোমার ডিসিশন হওয়া উচিত, বা যাকেই বলতে চাও সেটা তোমার ডিসিশন হওয়া উচিত। কিন্তু মুখের উপর কাউকে হোয়াট ইজ ইউর মান্থলি স্যালারি জিজ্ঞেস করাটা খুবই রুড। আমি আমার স্যালারি বলতেই পারি, কিন্তু অর্ধেক লোক ভাববে যে আরে বাবা, এত স্যালারি ইউটিউব থেকে কামাচ্ছে, ঘন্টা কামাচ্ছে। ইউটিউব এমনিও ফুটো করেই দেয়। প্রত্যেকটা ইউটিউবারই পয়সা কামায় স্পন্সরশিপ থেকে। আর আমি স্পন্সর্ড ভিডিও বানাই না এই চ্যানেলে। যা বানাই আমি আমার বিউটি চ্যানেলেই বানাই। যতক্ষণ না প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ আসছে, ততক্ষণ কেউই ভালো টাকা কামায় না। বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। তুমি কি নিয়ে স্টাডি করেছো অলরেডি বলে দিয়েছি। তোমার প্যাশন কি? প্যাশন প্রজেক্ট, এটাই আমার প্যাশন প্রজেক্ট এট দিস পয়েন্ট। তোমার ড্রিম ডেস্টিনেশন কোথায়? সাউথ কোরিয়া। আমি একবার জীবনে যেতে চাই। তোমার কি কোনো বিএফ আছে?
আমার ভিডিওগুলো দেখে আমার কথাগুলো শুনে কি মনে হয় আমার বিএফ আছে? দেখ, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি টাইমটা, তাই জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি আশা করছি তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেক দিন কমফোর্ট ফিল করাতে পারি। হয়তো 2-3 ঘন্টা ঘুমাচ্ছি এই মুহূর্তে, আমার মুখ দেখেই বুঝতে পারছো, এবং আমার মাথা কন্টিনিউয়াসলি ব্যথা করছে, আমি জানি না কেন। একসময় আমিও রেস্ট নেব, প্রত্যেকদিন যে আমি এরকম করতে থাকবো এরকম নয়। জব, দুটো চ্যানেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, এত কিছু চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আশা করি আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।